কণ্ঠ হঠাৎ কেঁপে উঠল। কি বলিস শাইলা, তোমার মা মারা গেছে? ফোনের ওপাশে শাইলার নিঃশ্বাসের শব্দ ভেঙে ভেঙে আসছিল, যেন প্রতিটা শ্বাসের সঙ্গে বুকের ভিতর জমে থাকা কষ্টটা বেরিয়ে আসতে চাইছে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, কয়েকদিন আগে রে মা এমনিতেই অনেকদিন অসুস্থ ছিল, হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেল। কথাগুলো খুব সাধারণ কিন্তু শান্ত স্বরে বলা, কিন্তু সেই শান্ততার আড়ালে যে কি গভীর শূন্যতা লুকিয়ে আছে তা কোহেলি ঠিকই বুঝতে পারল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। শাইলা আবার বলল, ভাইয়াও এখন বাড়ি আসে না, পুরো বাড়িটা ফাঁকা। একা একা থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে কোহেলির। মনে হয় দেয়ালগুলোও আমাকে চাপ দিচ্ছে। কোহেলির চোখ দুটো ভিজে উঠল। সে জানতো শাইলা কতটা মায়ের সঙ্গে জড়িয়েছিল। হঠাৎ করে এমন শূন্যতা কাউকে কিভাবে ভেঙে দেয় সে নিজেও তো কম দেখেনি। নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আচ্ছা শোন, এখন আর একা থাকবি না, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই এখানেই চলে আয়। কোহেলির কথাখানা শাইলার কানে পৌঁছতেই বুকের ভিতরটা কেমন করে উঠল। কিন্তু যদি ভাইয়া কিছু বলে? ওপাশ থেকে শাইলার ভয় আর অসহায়ত্ব স্পষ্ট শোনা যাচ্ছিল। কোহেলি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, অথচ শাইলার কণ্ঠে যেন অন্ধকার আরও ঘন হয়ে উঠছে। দৃঢ় অথচ স্নিগ্ধ স্বরে সে বলল, এইটা তোর ভাবার দরকার নেই শাইলা, তুই শুধু চলে আয়, বাকিটা আমি দেখছি। এক মুহূর্তের নীরবতা, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস। আচ্ছা, শাইলার কণ্ঠে যেন একটু ভরসা ফিরে এলো। ফোন কেটে যেতেই কোহেলি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি। শাইলার মা নেই, ভাই নাকি বাড়ি আসে না, এই কথাগুলো মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ একটা প্রশ্ন কোহেলির মনে তীক্ষ্ণ হয়ে উঠল, ফাহিম ভাইয়া তো এই বাড়িতেই থাকে, তাহলে শাইলাকে সে নিজে আনলো না কেন? ফোন কেটে যেতেই কোহেলি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি। শাইলার মা নেই, ভাই নাকি বাড়ি আসে না, এই কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ একটা প্রশ্ন কোহেলির মনে তীক্ষ্ণ হয়ে উঠল, ফাহিম ভাইয়া তো এই বাড়িতেই থাকে, তাহলে শাইলাকে সে নিজে আনলো না কেন? এই প্রশ্নটা যেন কোহেলির মনে কাটার মতো বিঁধে রইল। ভাবনার জাল ছিঁড়ে কোহেলি ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর পেরোতে পেরোতে বাড়িটার বিশালত্ব আজ তাকে ভারী মনে হচ্ছিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ড্রাইভারকে দেখতে পেল। কোহেলি সরাসরি তার দিকে এগিয়ে গেল। শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, গাড়ি বের করো, এই ঠিকানায় যাবেন। একটা কাগজে শাইলার ঠিকানা লিখে ড্রাইভারের হাতে ধরিয়ে দিল। ড্রাইভার মাথা নেড়ে সম্মতি জানালো। গাড়ির চাবির শব্দটা কোহেলির কানে যেন অদ্ভুতভাবে জোরে বাজলো। গাড়ি চলে যেতেই কোহেলি বারান্দার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রইল। আজ প্রথমবার মনে হলো এই বাড়ির ভেতরের অনেক গল্প এখনো অজানা। শাইলার আগমন হয়তো শুধু এক অতিথির আশা নয়, বরং অনেক চাপা সত্যের দরজায় খুলে দিতে চলেছে। কিছুক্ষণ পরই ভারী পায়ের শব্দে হলরুমের নীরবতা ভাঙল। আবরার ফিরেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ, কাঁধে দিনের সমস্ত বোঝা। কিন্তু হলরুমের সোফায় বসে থাকা কোহেলি তখন নিজের ভাবনার জগতে এতটাই ডুবেছিল যে আবরারের উপস্থিতি সে টেরই পায়নি। শাইলাকে নিয়ে অদ্ভুত এক অস্বস্তি বুকের ভিতর পাক খাচ্ছিল। কেন ফাহিম তাকে এখানে আনেনি? কেন সব কিছু এত জটিল লাগছে? আবরার কিছু না বলেই ধীরে ধীরে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যেই কোহেলিকে কোলে তুলে নিল সে। হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে কোহেলির বুক কেঁপে উঠল। পায়ের নিচের মাটি যেন সরে গেল। শূন্যতায় ভেসে উঠল সে। চমকে উঠে তাকাতেই চোখে পড়ল আবরারের মুখ চেনা, অথচ আজ একটু বেশি ক্লান্ত, একটু বেশি গভীর। আরে আপনি কখন এলেন? কোহেলির কণ্ঠে ভয় আর বিস্ময় একসাথে মিশে গেল। আমি তো সত্যিই ভয় পেয়ে গেছি। আবরার হালকা হাসলো, সেই হাসিতে দিনের ক্লান্তি ঢেকে রাখার চেষ্টা। যখন তুমি ভাবনায় ডুবেছিলে ঠিক তখনই, বলল সে। বেডরুমের দিকে হাঁটতে হাঁটতে আবরার থেমে কোহেলির চোখের দিকে তাকালো। আচ্ছা বলো তো, কাকে নিয়ে এত গভীরভাবে ভাবছিলে তুমি? কোহেলি একটু থমকে গেল, চোখ নামিয়ে নিল সে। ভাবনার ভার যেন হঠাৎই আরো বেড়ে গেল। আবরারের বুকের কাছাকাছি এসে সে বুঝল এই মানুষটা সবসময় শক্ত থাকলেও তার চোখ দুটো সব অনুভূতি ধরে ফেলতে পারে।
আবরার কুহেলিকে নিয়ে বেডরুমে এসে ধীরে সযত্নে বেডের ওপর বসালো, তারপর নিজেও পাশে বসে পড়ল। রুমের বাতিটা তখনও জ্বলছে, নরম আলোয় রুমটা অদ্ভুত এক থমথমে অনুভূতিতে ভরে আছে। আবরার কোনো কথা বলল না, শুধু লাল টকটকে চোখের মনি দুটো সরু করে কুহেলির দিকে এমনভাবে তাকালো যেন চোখের ভেতর দিয়েই তার মনের কথা পড়ে নিতে চাইছে। এই দৃষ্টিতে কুহেলির বুকের ভিতর কেঁপে উঠল। আবরারের এই চাহনি সে চেনে, এই চোখ মানে রাগ, আবার একই সাথে গভীর চিন্তাও। তবুও সাহস করে সে কথা বলল, কণ্ঠটা একটু নরম করে। আসলে হয়েছে কি, কুহেলি ধীরে ধীরে বলল, আমি শাইলাকে এই বাড়িতে আসতে বলেছি। আবরারের ভ্রু সামান্য কুঁচকে উঠল, কিন্তু সে এখনো কিছু বলল না। কুহেলি গলা পরিষ্কার করে আবার বলতে শুরু করলো, ওর মা কয়েকদিন আগে মারা গেছে, শাইলা একদম একা হয়ে গেছে। ভাইয়া হয়েও ফাহিম ভাইয়া তো এই বাড়িতে থাকে, ওর কাছে থাকে না। আমি ভাবলাম ও একা একা কিভাবে থাকবে, তাই ওকে এখানে আসতে বলেছি। আর একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, ফাহিম ভাইয়া তো এই বাড়িতেই থাকে, অথচ শাইলাকে উনি নিজের কাছে রাখলো না কেন? তার কথার ভিতরে ছিল কৌতূহল, সঙ্গে অজানা এক আশঙ্কা। আবরার কুহেলির দিকে একবার তাকালো, সেই দৃষ্টিতে ছিল না রাগ না বিস্ময়, বরং অদ্ভুত এক নিশ্চিন্ততা। সে হালকা কণ্ঠে উত্তর দিল, এতে এত ভয় পাওয়ার কি আছে? শাইলা থাকতেই পারে এই বাড়িতে। এক মুহূর্ত থেমে ঠোঁটের কোণে বাঁকা এক হাসি খেলিয়ে সে যোগ করলো, আর ফাহিম কেন রাখেনি সেটা তুমি নিজেই ওকে জিজ্ঞেস করে নিও। এই কথা বলেই আর কিছু না বলে আবরার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার সেই বাঁকা হাসিটা কুহেলির চোখে অদ্ভুত লাগলো, যেন কথার আড়ালে আরও কিছু লুকানো আছে। পরক্ষণেই আবরার ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রুম হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ল। কুহেলি বিছানার উপর বসে রইল কিছুক্ষণ। আবরারের কথাগুলো তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। ফাহিম ভাইয়া কেন শাইলাকে রাখেনি, এই প্রশ্নটা এখন আর কৌতূহল নয়, বরং জরুরি হয়ে উঠেছে। কুহেলি গভীর একটা শ্বাস নিল, মনে মনে স্থির করলো এই প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে, আর সেটা জানতে হলে ফাহিমের সঙ্গেই কথা বলতে হবে। প্রায় আধা ঘন্টা পর আবরার ওয়াশরুম থেকে বের হলো, ভেজা চুল টাওয়ার দিয়ে মুছতে মুছতে। অর্ধভেজা উন্মুক্ত দেহে কেবল একটি মাত্র ট্রাউজার জড়ানো, সম্পূর্ণ ফর্সা পেটের দেহে পানির ফোঁটা ফোঁটা বিন্দু কণা চিকচিক করছে। কুহেলি তা দেখে শুকনো ঢোক গিলল। আবরার কুহেলিকে এভাবে তাকাতে দেখে বাঁকা হেসে কুহেলির সামনে আসলো। তারপর কুহেলির পাশে বসে এক টানে কুহেলিকে নিজের কোলে তুলে নিল। তারপর টাওয়াল নিজের গলায় ঝুলিয়ে কুহেলির কোমর দুই হাত দিয়ে ধরে মাথা ঝাঁকালো। কুহেলির মুখের সামনে এত আবরারের বড় বড় সিল্কি চুলের পানির বিন্দু বিন্দু কণা কুহেলির মুখে পড়ল। কুহেলি চোখ বন্ধ করলো, সাথে সাথে ছোট্ট বদনখানা কেঁপে কেঁপে উঠল। গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপতে থাকে। আবরার বাঁকা হেসে বলে, ডার্লিং। কুহেলির সাথে সাথে চোখ খুলে তাকায়। আবরার দুষ্টু চোখে কুহেলির দিকে তাকিয়ে বলে, তোমার দেখা মনে হয় হয়নি তাই না? আচ্ছা, প্রবলেম নেই, আমি ট্রাউজার অত টাইট করে পরিনি, কোনো রকম লুজ করে পরেছি। তুমি চাইলে আমি খুলে দিতে পারি, তোমার দেখতে সুবিধা হবে। কুহেলির সাথে সাথে লজ্জা পেয়ে যায়, তবুও নিজেকে সংযত করে রাগ দেখানোর ভান করে বলল, ছি, আপনি এত লজ্জা ছাড়া কেন বলুন তো? যা তা বলে ফেলেন, মুখে লাগাম দেন। আবরার মিটি মিটি হেসে বলে, বউ তুমি এরকম করে করছো কেন? বউ তুমি এরকম করে বলছো কেন? এর আগে তুমি আমাকে প্যান্ট ছাড়া দেখোনি? কুহেলি কান দুটো চেপে ধরে বলে, দোহাই লাগে আপনার, আপনি চুপ করুন। একটা মানুষ কিভাবে এতটা লজ্জা ছাড়া আর ঠোঁটকাটা হতে পারে, আমি জাস্ট ভাবতে পারছি না। কুহেলির কথা শুনে আবরার সাথে সাথে ইনোসেন্ট ফেস করে নিজের ঠোঁটে হাত দিয়ে বলে, এসব কি বলো বউ? আমার ঠোঁট তো একদম ভালো আছে, কাটা কিভাবে হলো? তবে তুমি চাইলে একটা শক্ত কেস দিয়ে কেটে দিতে পারো, আমি মাইন্ড করবো না।